নমস্কার। খবরদার কথা নয়। আমরা খুশি ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা চলছিল, যে এই উত্তেজনা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উপরও এসেছিল, লোকক্ষয় হচ্ছিল, সেখানে গতকাল বিকেল থেকে এই যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি শুরু হয়েছে। আমরা এই বিষয়টা নিয়েই আজকে গত 7 তারিখ থেকে যে অস্ত্রের আস্ফালন চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, মূল বিষয় ছিল পেহেলগাঁও যে ঘটনা, যেখানে ২৬ জন নিরীহ মানুষ খুন হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা। তারই রিটালিয়েশন বলা যেতে পারে। এ দেশের মানুষ কিছু একটা চাইছিল, ঘটনাটা হচ্ছে এইরকম, কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ওপর আক্রমণ নেমে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল থেকে এই অস্ত্রবিরতি শুরু হয়েছে। আমরা আনন্দিত, খবরদার কথা নয়, এই ঘটনায় আনন্দিত। আমরা কোনো অবস্থাতেই যুদ্ধের পক্ষে নই, সব সময় আমরা যুদ্ধের বিরুদ্ধে। সেই নিয়েই একটুখানি আলোচনা করব, পরিস্থিতিটা কোথায় ছিল, কেন যুদ্ধবিরতিতে যেতে হলো, এই সমস্ত নিয়েই আমরা আলোচনা করব। রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে বসেছেন। পুরুষোত্তমদা, সরাসরি চলে যাই। যে 22 তারিখের যে ঘটনা পেহেলগাঁও, তার পরিপ্রেক্ষিতে একটা নানা রকম চর্চা চলছিল যে এটার এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এরপরে ব্যবস্থা শুরু হলো গত 7 তারিখ থেকে, এবং এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, অস্ত্রের আস্ফালন আমরা দেখেছি। কালকে হঠাৎ করে যুদ্ধবিরতি হলো, আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথমত আমি যেটা বলতে চাই, ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি পাকিস্তানের বিরুদ্ধে। ফর্মাল ওয়ার ঘোষণা করেনি ফর্মালি। পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত যেটা করেছে, ভারত সরকারের বক্তব্য যে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে আক্রমণ করা, তাদের কিছু নির্দিষ্ট ঘাঁটি যেগুলো পাকিস্তানের মাটিতে অবস্থিত, সেই সমস্ত ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, ভারত সরকারের বক্তব্য। এবং তার জন্যই এই আক্রমণ, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি নির্মূল করার লক্ষ্যে এই হচ্ছে ভারত সরকারের বক্তব্য। ভারত সরকার কখনো বলেনি যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। এবং ভারত সরকারের তরফ থেকে যারা বিদেশ সচিব প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে প্রথম 2-3 দিন যে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি কিংবা সামরিক স্থাপনাতে আমরা আক্রমণ করছি না, আমরা শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ করছি। তারপর পাকিস্তানের তরফ থেকে পাল্টা জবাব দেওয়া হচ্ছিল। পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যাচ্ছিল, তাতে আশঙ্কা হচ্ছিল যে খুব দ্রুত দুটো পরমাণু শক্তিধর দেশ সার্বিক এবং সম্পূর্ণ যুদ্ধে, টোটাল ওয়ারে জড়িয়ে পড়বে। এটা খুব আশঙ্কার জায়গা ছিল। সেক্ষেত্রে যুদ্ধবিরতি কিংবা অস্ত্রবিরতি এটা স্বাগত। এতে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ নিয়ে প্রশ্ন নেই, কারণ আমরা যুদ্ধবাজ নই, আমরা যুদ্ধ চাই না। আরেকটা কথা আমি মনে করি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কে মদত দেয়, সন্ত্রাসীদের মদত দেয়, এটা নিয়ে খুব একটা দ্বিমত কিংবা বিতর্কের সুযোগ নেই। সেই পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দেয় এবং পহেলগাম হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তানে ঘাটিয়ারে গেড়ে বসা সন্ত্রাসবাদীদের হাত আছে, এটাও নিয়ে খুব একটা বিতর্ক নেই। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোক্ষম জবাব কিন্তু যুদ্ধ নয়। যুদ্ধ করে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করা সবটাই সম্ভব হয় না। যুদ্ধেতে সন্ত্রাসবাদকে নির্মূল করা যায় না। যদি করা যেত তো বালাকোটের ঘটনার পর তো এই ঘটনা ঘটতো না। বালাকোটেও তো আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, ভারত সরকার দাবি করেছিল। তারপরেও তো আবার পুনরায় কাশ্মীরে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটল। অর্থাৎ সন্ত্রাসবাদকে মোকাবেলা করার প্রশ্নে, সন্ত্রাসবাদকে মদত দেওয়ার প্রশ্নে, পাকিস্তানকে কোণঠাসা করা, পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার জন্য অন্য অনেক রাস্তা খোলা আছে। যেটা মুম্বাইয়ে টেরোরিস্ট হামলার পর তৎকালীন কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে এক্সপোজ করেছিল, জয়েন্ট ইনভেস্টিগেশন করেছিল,
পাকিস্তানে ঘাঁটি ঘেরে বসে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণ অঙ্কুশ আনার চেষ্টা করেছিল, অনেক কার্যকরী পদক্ষেপ করেছিল কূটনৈতিকভাবে, যুদ্ধের আস্তাবল না করেও। এবং যুদ্ধ কিন্তু সমাধান নয়, সেক্ষেত্রে যুদ্ধবিরতি হয়েছে ভালো কথা। এখন একটা প্রশ্ন যেটা আশঙ্কার দিক, যেটা নিয়ে আমাদের অত্যন্ত আশঙ্কা আছে, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ, যুদ্ধ বিরতি এটা ঘোষণা করলো প্রথম আমরা জানতে পারলাম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে, এবং এর ঘন্টা দুয়েক পরে ভারত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কিংবা অস্ত্রবিরতির প্রস্তাব বলা হলো। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। প্রথমত, আমাদের ভারত সরকারের এ যাবৎ অব্দি আমাদের স্ট্যান্ড ছিল সিমলা চুক্তির পর থেকে যে ভারত পাকিস্তান সমস্যা এটা দ্বিপাক্ষিক সমস্যা। এই দ্বিপাক্ষিক সমস্যায় আমরা কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি চাই না, কিংবা তৃতীয় পক্ষের নাক গালানো আমরা চাই না। আমরা দু দেশ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করব, এটি হচ্ছে আমাদের ভারত সরকারের ঘোষিত অবস্থান। এই প্রথম আমরা এই ঘোষিত অবস্থান থেকে সরে এলাম। ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলল যে আমরা গত 24 ঘন্টা সারা রাত্রি ধরে দুপক্ষের সাথে কথা বলেছি, তারা অস্ত্রবিরতি যুদ্ধবিরতি করতে রাজি হয়েছেন, এবং এটাও বলল ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা কোনো একটা নিউট্রাল জায়গায় পরবর্তী সময় হবে। এটা হচ্ছে আশঙ্কার দিক। আমাদের দেশের স্বাধীন বিদেশ নীতি, আমাদের দেশের সার্বভৌমত্ব, এক্ষেত্রে কতগুলো প্রশ্নচিহ্ন কিন্তু এঁকে দিল। আমরা কি বড়দার ভূমিকা মেনে নিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রকে বড়দা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মেনে নিচ্ছি কিনা? এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমরা গত 75 বছরের ইতিহাস যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ভারতবর্ষের স্বার্থের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এবং এই প্রসঙ্গে 71-এর বাংলাদেশ যুদ্ধের প্রসঙ্গ আসছে, তখনও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর উপর চাপ সৃষ্টি করছিলেন একইভাবে, কিন্তু শ্রীমতী গান্ধী কিন্তু সেই চাপকে প্রত্যাখ্যান করেছিলেন। শ্রীমতী গান্ধীর কথা মনে হয় নিশ্চয়ই শ্রীমতী গান্ধী সেই চাপ প্রত্যাখ্যান করে বলেছিলেন ওই দিন চলে গেছে যখন 7 সমুদ্র 13 নদীর পর কোনো দেশ দূর থেকে বসে আমাদের ব্যাপারে নাক গলাবে, আমরা নিজেরাই শক্তিশালী, আমরা আমাদের ব্যাপার ঠিক করব। এই যে শ্রীমতী গান্ধীর ত্যাগোদ্দীপ্ত ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করা। আর এর পাশাপাশি আজকে গতকাল যেটা হলো, যুদ্ধবিরতি হয়েছে ভালো জিনিস, আমরা চাই না যুদ্ধের পক্ষে, আমরা চাই না, আমরা চাই আলাপ আলোচনার মধ্য দিয়ে পাকিস্তানের সুবুদ্ধির উদয় হোক, পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক, এবং পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সিভিল সোসাইটি পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করুক যে তোমরা প্রতিবেশী দেশে এইভাবে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করো। আমরা এই ভারতীয় উপমহাদেশ আমরা শান্তি চাই, আমরা দুটো দেশ পারস্পরিক সদ্ভাব নিয়ে বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে বসবাস করতে চাই, এবং এতে দু দেশেরই লাভ। এইটা পাকিস্তানের ভেতর থেকে আওয়াজটা উঠুক এবং পাকিস্তান সরকারের উপর চাপ তৈরি করুক, এবং আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হোক, এবং কূটনৈতিক পথে বিভিন্নভাবে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার থেকে তাকে বিরত রাখার চেষ্টা আরও জোরদার হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই ভারতবর্ষের স্বাধীন বিদেশ নীতি সার্বভৌমত্ব এটা তাকে বিপন্ন করে দিল। কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে নাক গলানোর সুযোগ করে দেওয়া হলো? আর এই কথা তো আমরাও বারবার, এখন দেখুন যুদ্ধ 22 তারিখের ঘটনা, তারপর এমনভাবে দেশের মধ্যে একটা আবহাওয়া তৈরি করা হলো, তখন কিন্তু অনেকেই কথা বলতে ইতস্তত করছিলেন যে যুদ্ধ সমাধান নয়, এবং এই যে বিভিন্ন মিডিয়াগুলো, তারা বৃহৎ মিডিয়াগুলো, টিভি চ্যানেলগুলো, তার টিভি চ্যানেলের সঞ্চালকরা, অ্যাঙ্কররা, তারা টিভি স্টুডিওতে বসে তারা যেভাবে চিৎকার করছিলেন, গালিগালাজ করছিলেন, তারাই যেমন যুদ্ধ করছিলেন। তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলে বোঝা যেত কত ধানে কত চাল। এখানে বাইরে বসে ড্রয়িং রুমে বসে বাজার গরম করা যায়, কিন্তু যুদ্ধ হলে মারা যায় সাধারণ মানুষ, যুদ্ধ হলে মারা যায় সাধারণ সৈনিকরা। যারা যুদ্ধ করে তারা যুদ্ধক্ষেত্রে যায় না, আর যারা যুদ্ধ চায় না তাদেরকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। এই যে টিভি চ্যানেলগুলো বাজার গরম করছিল, উন্মাদনা তৈরি করছিল, তখন দাঁড়িয়ে কিন্তু অনেকেই এই কথাটা বলতেই ইতস্তত করছিল যে আলাপ আলোচনা একমাত্র পথ, কূটনৈতিক সমাধানে একমাত্র সমাধান, এই ধরনের যুদ্ধ করে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা যায় না। এতে আরো এই দুটো দেশ যদি পারস্পরিক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু উপমহাদেশে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে, এবং যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে তো ভালো হবে না, ভারতবর্ষের পক্ষে ভালো হবে না, টোটাল ওয়ার
ভারতবর্ষের পক্ষে ক্ষতিকর হবে, অর্থনীতির পক্ষে ক্ষতিকর হবে, এই কথাটা বলার মতো কিন্তু পরিবেশ তখন ছিল না। এমন একটা বিষাক্ত মহল তৈরি করা হয়েছিল। আজকে কিন্তু ভারতের বিদেশ সচিবও বলছে ভারত পাকিস্তান পারস্পরিক কথা বলে, ভালো কথা, খুবই আলোচনা, পারস্পরিক আলোচনা হোক, সমস্যার সমাধান হোক। কিন্তু এটা কেন তৃতীয় পক্ষ কেন নাক গলাবে? একদম কেন মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলাবে? কেন সিমলা চুক্তি, যেখানে আমাদের ঘোষিত অবস্থান, কাশ্মীরের প্রশ্নে আমরা কোনো তৃতীয় পক্ষকে নাক গলাতে দেবো না, আমরা দু দেশের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করব, এইবার কেন এই ধরনের ঘটনা ঘটলো? এর ব্যাখ্যা তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তারা যেভাবে তাদের দল যেভাবে যুদ্ধোন্মাদনা তৈরি করার চেষ্টা করছিল, যদিও বিদেশ সচিব খুব সংযতভাবে প্রেস ব্রিফিং করছিলেন, উনি বারবার বলছেন যে আমরা যুদ্ধ চাই না, উনি বারবার বলছিলেন যে আমাদের দেশে বহুমতের দেশ, এখানে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে হবে, এটা পাকিস্তান থেকে আলাদা, এটা আমাদের বোঝাতে হবে। এটা উনি খুব সংযত প্রেস ব্রিফিং করছিলেন বলবো। কিন্তু বিজেপি দল এবং তার যারা পারিষদরা, তারা যেভাবে বাজার গরম করছিল, তাদেরকে আজকে জবাবদিহি করতে হবে। তোমরা হঠাৎ করেই এত আস্ফালন করছিলেন কেন? হঠাৎ করে আবার হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করলে কেন? অস্ত্রবিরতি ঘোষণা করলে কেন? যদি করতে হয় তাহলে সেটা কেন ডোনাল্ড ট্রাম্প করলো? সেটা কেন ভারত সরকার করলো না প্রথমে? কিংবা বিদেশ সচিব করলো না? কিংবা পাকিস্তান করলো না? কিংবা দু দেশের তরফ থেকে যৌথভাবে করা হলো না কেন? আজকে কেন ভারতের স্বাধীন বিদেশ নীতি, স্বাধীন পররাষ্ট্রনীতির উপর এই ধরনের কলঙ্কের ছাপ এঁকে দেওয়া হলো? বিদেশ নীতির কথা বললেন, আমরা 71 সালে দেখেছিলাম যে শ্রীমতী গান্ধী দীর্ঘদিন ধরে বিদেশের বিভিন্ন রাষ্ট্র ঘুরে 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 সমর্থন আদায় করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 22 তারিখের পরে অনেক সুযোগ ছিল। আমাদের কাছে এমন কোনো তথ্য আজ পর্যন্ত আসেনি যে ভারতের বিদেশ মন্ত্রক আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি যেগুলি আছে, সব রাষ্ট্র না হোক, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই এই ব্যাপারে কোনো আলোচনা এটা বোধহয় না, বিদেশ সচিব তো বলছেন, আমি টেলিভিশন সরাসরি কথা বলেছি না, এটা বোধহয় না, বিদেশ সচিব যেটা প্রেসকে বলেছেন, উনি সমস্ত দেশের সাথে যোগাযোগ রাখছেন, অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন এবং সারা পৃথিবী সন্ত্রাসবাদের পক্ষে বিরুদ্ধে আমাদের অবস্থানের পক্ষে, এটা বিদেশ সচিব বলেছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের দেশের বিদেশ নীতির ব্যর্থতা প্রচন্ড, সেই কারণে প্রতিবেশী কোনো দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক নেই, এটা কিন্তু মোদী সরকারের বিদেশ নীতির ব্যর্থতা আছে। নেপাল বলুন, শ্রীলঙ্কার সাথে এখন কিছুটা সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, আশা করি হবে। শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, মায়ানমার বলুন, আমাদের দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে তাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো নয়। আমরা কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একঘরে পড়েছি এই দক্ষিণ পূর্ব এশিয়ায়। এর জন্য আমাদের ভারত সরকারকে জবাবদিহি করার প্রশ্ন আছে। আর অন্যদের সাথে কথাবার্তা বলেছেন, ব্যাকডোর চ্যানেল হয়েছে, ভালো কথা, আন্তর্জাতিক জনমতকে বিভিন্ন রাষ্ট্র আমাদের পক্ষে, এটাও ভালো কথা। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, যুদ্ধ সমাধান নয়, যুদ্ধ কোনোদিনই পথ নয়। আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা করার অনেক রাস্তা আছে এবং সেই রাস্তা আমাদের খুঁজতে হবে। এবং আরেকটা কথা হলো, যেটা কাশ্মীরে উগ্রপন্থীরা কিংবা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ যেটা করেছিল, এটা তো আমরা বারবার বলছি, সবাই বলছে যে এটা শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণ না, এটা ভারতবর্ষের উপর আক্রমণ। যারা এটাকে হিন্দুদের উপর আক্রমণ বলে চিহ্নিত করার চেষ্টা করছেন, এর মধ্য দিয়ে আমাদের দেশে সামাজিক মেরুকরণ, হিন্দুদের মধ্যে একটা নিরাপত্তার অভাব তৈরি করে উগ্র সংখ্যালঘু বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। তারা কিন্তু সন্ত্রাসবাদীদের প্রচ্ছন্নভাবে সাহায্য করছেন, পরোক্ষভাবে সাহায্য করছেন। কারণ আমরা দেখেছি কাশ্মীর, আমি গতদিনও বলেছি, কাশ্মীরের জনগণ যেভাবে অভূতপূর্বভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দায় নেমেছে, যেভাবে তারা স্বজন ব্যথা অনুভব করেছে, যেভাবে তারা আক্রান্ত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছে, শুধু হিন্দু মারা গেছে তো বড় কথা, মারা গেছে ভারতীয়রা এবং মুসলমানরাও তো প্রাণ দিয়েছেন, 2-3 জন কাশ্মীরের মানুষ, তারা উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের হাত থেকে নিরীহ পর্যটকদের বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগকে তো আমরা ছোট করে দেখতে পারি না। এই জায়গাতে আপনি মাঝে একটা জায়গায় আমাদের গণমাধ্যমের কথা বলেছেন। কিছু গণমাধ্যম ব্যাপকভাবে উন্মাদনার চেষ্টা করেছিল। এই গণমাধ্যমগুলিকেই ভারত সরকার কিন্তু স্ট্রিকচারও দিয়েছে কিছু কিছু জায়গায়, যে এইভাবে প্রচার করবেন না, ওইভাবে করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ারকে নিষিদ্ধ করা হয়েছে। এটা ঠিক না, বিতর্ক হবে। ওয়ারকে নিষিদ্ধ করা না, ওয়ারকে নিষিদ্ধ করা, তাদেরকে নিন্দা করি আমরা। যে সমস্ত গণমাধ্যম যুক্তিশীল কথা বলছে, যুক্তির পক্ষে কথা বলছে, সরকারের ত্রুটি দুর্বলতা নির্দেশ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার যদি খড়গহস্ত হয়ে যায়, সেটা তো ভুল হবে। হ্যালো,
এই সর্বশেষ প্রশ্ন, হুম। প্রশ্ন দাস, একেবারে শেষ প্রশ্ন। গাজায় ঘটনা চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা নিষ্ক্রিয়, আমাদের ভারত পাকিস্তানের এই বেলায় যে নাকটা গলিয়েছেন, সফল হয়েছেন, এতে সমস্ত বিশ্বের রাজনীতিতে কি একটা প্রভাব পড়বে? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে নাক গলিয়েছে, তারা কিন্তু শান্তির পক্ষে নাক গলায়নি, তাদের অন্য উদ্দেশ্য আছে, স্ট্র্যাটেজিক উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছে। যাই হোক, এতে যুদ্ধ থেমেছে, ভালো হয়েছে, কিন্তু তারা যে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে এত প্রত্যক্ষভাবে ব্যাপারটা নজর দিয়েছে, এর পেছনে বহুত মতলব আছে। কারণ ইসরায়েল গাজার ক্ষেত্রে তো করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র শকুন শকুন শান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি পৃথিবীর বিভিন্ন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষে যুদ্ধের পক্ষে, যুদ্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে অস্ত্র বিক্রি করবে, পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে। কারণ মার্কিন অর্থনীতি অনেকটাই নির্ভর করছে ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপর। যুদ্ধ শিল্পই মার্কিন অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণ ভোমরা। যে পৃথিবীর সর্বত্র যুদ্ধ থেমে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে মার্কিন অর্থনীতি বিপন্ন হয়ে পড়বে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চায় পৃথিবীর সর্বত্র যুদ্ধ জারি থাকুক, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র দুপক্ষ সাপ হয়ে দংশন করবে, উঁচা হয়ে ঝাড়বে, দু দেশকে অস্ত্র বিক্রি করবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে নাক গলালো, ডোনাল্ড ট্রাম্প সারারাত্র আলাপ আলোচনা করলে, এর পেছনে অত্যন্ত গভীর বদ উদ্দেশ্য আছে। এখানে হচ্ছে আমাদের দেশের এই দু দেশের আভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও নাক গলাতে চাইবে, হস্তক্ষেপ করতে চাইবে তার ভূ রাজনৈতিক স্বার্থে। এতে কিন্তু ভারতেরও লাভ হবে না, পাকিস্তানেরও লাভ হবে না। আমরা বৃহৎ শক্তিকে যদি এই উপমহাদেশে জায়গা করে দিই, তাহলে কিন্তু আমাদের দু দেশের মানুষের ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। এটা আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ট্রাম্পকে কে ইনভলভ করলো আর কি কারণে যুদ্ধ এটা পরবর্তী সময় বোঝা যাবে। এটা এখনই মন্তব্য আমাদের দাবি হতে পারে না, এটা পরবর্তী সময়ে নিশ্চয়ই আমাদের দাবি হবে ভারত সরকারের কাছে। ভারত সরকার যারা নিজেদের এত আত্মমর্যাদা বিশ্বগুরুর কথা বলে, তাদের কাছে আমাদের প্রশ্ন যে যুদ্ধবিরতি হলো ভালো, ওয়েলকাম, উই আর হ্যাপি যে যুদ্ধবিরতি হলো, অস্ত্রবিরতি হলো, উত্তেজনা কম হলো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অমভাবে আমরা লড়বো। কিন্তু কেন এই ঘোষণা ট্রাম্প করলেন? কেন ভারত সার্বভৌম দেশ, পাকিস্তান সার্বভৌম দেশ, ভারত সার্বভৌম দেশ, কেন তৃতীয় পক্ষ দাদাগিরি করে বলল আমরা আমাদের কথা মতো আমরা রাজি করিয়েছি? এটা কেন বললো? এটা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলো না? আমাদের সার্বভৌমত্ব প্রশ্নচিহ্নের মুখে বললো না? কেন এটা করতে হবে? এই ধরনের নজিরবিহীন ঘটনা তো কোনোদিন হয়নি। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় হয়নি, কোনোদিন হয়নি। আজকে নরেন্দ্র মোদী যিনি বলেন আমি বিশ্বগুরু, যিনি বিহার থেকে হুঙ্কার দেন আমি চরম ব্যবস্থা নেব, তো তাহলে তিনি কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে দাদাগিরি করার সুযোগটা করে দিলেন? এই প্রশ্নটা তো উঠবেই। ঠিক স্বাভাবিক। আজকে গতকাল থেকেই সারা ভারতবর্ষব্যাপী এই প্রশ্নই উঠছে। আজকে পুরুষোত্তমরা যে প্রশ্নটা রাখলেন, সারা ভারত ব্যাপী এই প্রশ্ন এসেছে। শুধু বিরোধী দল করছে ঘটনাটা তা না, অনেক পক্ষই যারা সাধারণ মানুষ তারাও এই প্রশ্ন করছে, কেন এই হঠাৎ করে কে বা কারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ইনভলভ করল? আমরা নিজেরাই তো আলোচনা, সেই 12 তারিখ তো আলোচনায় বসছে ভারতের পক্ষ, পাকিস্তান দুই পক্ষই তো আলোচনায় বসছে আগামী 12 তারিখ। কোথায় হবে এখনো ঠিক হয়নি, কিন্তু 12 তারিখে আলোচনা শুরু হবে। এই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রশ্ন কিন্তু আসতে শুরু করছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের ভেতরে সেই প্রশ্নগুলি নিশ্চয়ই যৎসই মীমাংসা হবে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই রক্তক্ষয়ী সংগ্রাম, অর্থাৎ দু দেশেরই কিন্তু সাধারণ মানুষের উপর ব্যাপক আক্রমণ হয়েছে, ব্যাপকভাবে মানুষ মারা গিয়েছে। সংখ্যা তত্ত্বটা বড় কথা না, নিরীহ মানুষ মারা গিয়েছে সেটাই বড় কথা। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।